সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আলোচনা করতেছিলাম হেপাটোবিলিয়ারি সিস্টেম, প্যানক্রিয়াস এন্ড স্প্লিন, এর উপর সার্জারি, ভাইবা, বিভিন্ন কোশ্চেন নিয়ে। তো গত সপ্তাহের সর্বশেষ ক্লাসটা আমরা নিতে পারিনি। আজকে আমি সেই ক্লাসটা শুরু করব। আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করব সেগুলো মেইনলি হচ্ছে ছোট ছোট শর্ট নোটের মতো, বাট এগুলো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখান থেকে এমসিকিউ অথবা হচ্ছে শর্ট নোট আসতে পারে এবং ভাইবা পরীক্ষাতেও স্যারা জিজ্ঞাসা করে। এগুলো মেইনলি কভার করবে হচ্ছে biliary dyskinesia, sphincter of body dysfunction, acute cholangitis, recurrent pyogenic cholangitis, acute acalculous cholecystitis, primary sclerosing cholangitis, benign biliary stricture, biliary cyst, and polypoid lesions of the gallbladder. এগুলোর মধ্যে সবগুলো যে ইম্পর্টেন্ট তা না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট এমবিবিএস লেভেলে সেগুলোই আমরা আলোচনার মধ্যে তুলে আনবো। প্রথমেই একটা সিনারিও দিয়ে শুরু করি। A 35 years old female presented with recurrent right hypochondriac pain for 6 months without any history of jaundice. Palpation of abdomen revealed no abnormality and ultrasonography findings were also normal. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন রিকারেন্ট 6 months. What is your diagnosis? How will you confirm? What are the treatment options? এখানে আসলে কয়েকটা ডায়াগনোসিস আসতে পারে রাইট হাইপোকন্ড্রিয়াক পেইনের যে ডায়াগনোসিস, সেগুলোর মধ্যে biliary dyskinesia এটা একটা ডায়াগনোসিস, কিন্তু এটা খুবই আনকমন ডায়াগনোসিস। গল ব্লাডার স্লাস থেকে কোলিসিস্টাইটিস এটাও হতে পারে, যেটাতে আল্ট্রাসোনোগ্রাফিতে আসলে খুব বেশি ফাইন্ডিংস এখানে পাওয়া যায় না, সেটাও হতে পারে। আবার হচ্ছে এখানে কিন্তু হেপাটাইটিসের যে ফিচারগুলো সেগুলো আসলে আসতে পারে। অনেক সময় ক্রনিক পেপটিক আলসার ডিজিজ এটাও ডায়াগনোসিসের মধ্যে আসতে পারে। আবার প্যানক্রিয়েটাইটিস এটাও আসতে পারে। অ্যাকচুয়ালি আসলে আপার অ্যাবডোমিনাল পেইন সেগুলোর সবগুলোই ডায়াগনোসিসের মধ্যে আসতে পারে। এর মধ্যে আমাদের কমনলি যেটা বলতে হবে সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, দেন হচ্ছে অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস, দেন হচ্ছে biliary dyskinesia, এটা যদিও আনকমন, এবং হচ্ছে ক্রনিক প্যানক্রিয়েটাইটিস এটাও আসতে পারে। তাহলে আমরা এগুলোর মধ্যে পরবর্তীতে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো পরে, কিন্তু আগেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে biliary dyskinesia। biliary dyskinesia এটা মেইন করে হচ্ছে biliary tree যে নরমাল পেরিস্টালটিক মুভমেন্ট সেটা যখন ইমপেয়ার্ড হবে তখনই আমরা সেটাকে বলতেছি biliary dyskinesia। এই ধরনের পেশেন্ট সাধারণত গল ব্লাডার স্টোন অথবা হচ্ছে biliary tree স্টোন যেভাবে প্রেজেন্ট করে সেই একই রকম ভাবে এই ধরনের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো স্লাস পাওয়া যায় না অথবা কোনো স্টোনই পাওয়া যায় না। এই পেশেন্টগুলো ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট। বেশিরভাগ সময়ই হচ্ছে তারা পেপটিক আলসার ডিজিজ হিসেবে ট্রিটমেন্ট হয়, কিন্তু পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্ট করার পরেও দেখা যায় যে এই ধরনের পেশেন্টগুলো ইমপ্রুভ করে না। সেক্ষেত্রে আমাদেরকে আসলে ফার্দার ইনভেস্টিগেশনের মধ্যে যেতে হবে। সেগুলো হচ্ছে সিটি স্ক্যান এটা করতে হবে, কারণ হচ্ছে আমরা সিটি স্ক্যান দিয়ে লিভার, প্যানক্রিয়াস, biliary tree এগুলো ভালো করে ডায়াগনোসিস করতে পারি। আর হচ্ছে আপার জিআইটি এন্ডোস্কোপিও করতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে পেপটিক আলসার ডিজিজ এক্সক্লুড করতে হবে এই জায়গাতে। ডায়াগনোসিসটা মোটামুটি কনফার্ম করে হচ্ছে কোলিসিস্টোকাইনিন স্টিমুলেটেড হিডার স্ক্যান।
ইটা স্ক্যানটা হচ্ছে এখানে রেডিও লেভেলড একটা ডাই, যেটা হচ্ছে ইমিউনো ডাই অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে রেডিও লেভেলড। এটা ইনজেক্ট করা হয়। এর সাথে হচ্ছে কোলিসিস্টোকাইনিন, এটাও ইনজেক্ট করা হয়। কোলিসিস্টোকাইনিন দিলে পরে যেটা হয় সেটা হচ্ছে গল ব্লাডারকে সে কন্ট্রাক্ট করে সেটাকে এমটি করে দেয়। কোলিসিস্টোকাইনিন দেওয়ার পরে গল ব্লাডারের মধ্যে যে ডাইটা যাচ্ছে সেই ডাইটা যদি দেখা যায় যে 20 মিনিটের মধ্যে 3 ভাগের 1 ভাগের কম বের হয়ে যাচ্ছে, তখন ধরে নিতে হয় যে গল ব্লাডারের যে নর্মাল পেরিস্টালটিক মুভমেন্ট বা কন্ট্রাকশনের যে ক্যাপাসিটি সেটা কমে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে বিলিয়ারি ডিসকাইনেসিয়া। তাহলে এটা আমরা ডায়াগনোসিস করতে পারি পলিসিস্টোকাইনিন স্টিমুলেটেড হিডা স্ক্যান দিয়ে। হিডা স্ক্যান এই ধরনের পেশেন্টকে কোলিসিস্টেক্টমি করতে হয়, এবং কোলিসিস্টেক্টমি করলেই দেখা যায় যে পেশেন্টের সিমটমটা ইমপ্রুভ করে। মোর দেন 85% পেশেন্ট কোলিসিস্টেক্টমির পরেই ইমপ্রুভ করে। অনেক সময় বিলিয়ারি ট্রির মানে যে পার্ট, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রির যে পার্ট, যেমন হচ্ছে কমন হেপাটিক ডাক্ট অথবা হচ্ছে কমন বাইল ডাক্ট, এই জায়গাটাতেও ডিসকাইনেসিয়া থাকতে পারে। তখন যাদের পলিসিস্টেক্টমি করার পরেও এই ইমপ্রুভমেন্টটা হয় না, তাদের ক্ষেত্রে ইআরসিপি করতে হয়, এবং ইআরসিপি করে স্ফিংক্টারোটমি, এটা করলে পরে পেশেন্টের সিমটম ইমপ্রুভ করে। তাহলে বিলিয়ারি ডিসকাইনেসিয়া এটা আমরা বুঝলাম, এটা আমাদের একটা ডায়াগনোসিস, এটা মাথায় রাখতে হবে। দুই একটা কথা অন্তত বলতে হবে, যে কথাগুলো স্যাররা আসলে শুনতে চায়, যারা একটু ভালো পরীক্ষা দেবে তাদের কাছ থেকে শোনার একটা ইচ্ছা থাকতে পারে স্যারদের। সো বিলিয়ারি ডিসকাইনেসিয়া এটা আমাদের কিছুটা হলেও বুঝতে হবে। এরপরে আমরা যে সিনারিওটা দেখব সেটা হচ্ছে a 28 years old male presented with recurrent upper abdominal pain radiating to back for 3 years. এটা বলতেছে chronic pancreatitis pain, কারণ হচ্ছে upper abdominal pain radiating to the back, chronic pancreatitis এর পেইনের ফিচারের মতো। The patient had no jaundice during this period. তাহলে জন্ডিস নাই, নাও থাকতে পারে chronic pancreatitis এ। Palpation of abdomen revealed no abnormality. Palpation সমস্যা নেই, and MRCP showed dilated biliary tree with features of chronic pancreatitis. তাহলে MRCP এখানে বলছে biliary tree-টা dilated, কিন্তু কোনো স্টোন এখানে কিন্তু বলছে না, আর সাথে হচ্ছে chronic pancreatitis আছে। তাহলে কি ডায়াগনোসিস মাথায় আসে, কিভাবে আমরা সেটা কনফার্ম করব, আর হচ্ছে ট্রিটমেন্ট অপশন গুলো কি, এগুলো আমাদের পরবর্তী আলোচ্য বিষয়। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস চলে যায় হচ্ছে স্ফিংক্টার অফ ওডি ডিসফাংশন। স্ফিংক্টার অফ ওডি ডিসফাংশন এটা হচ্ছে স্ফিংক্টার অফ ওডি যে বাইলটা রিলিজ করতো ডিউডেনামের মধ্যে, সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি রিল্যাক্স না করে অথবা হচ্ছে সেটা মেল ফাংশনিং হয়, এটা কমনলি হয় হচ্ছে ফাইব্রোসিসের জন্য। ওখানে যদি ক্রনিক একটা ইনফ্ল্যামেটরি প্রসেস চলতে থাকে তখন কিন্তু ফাইব্রোসিস হয়, এবং সেই ফাইব্রোসিসের কারণে ওই স্ফিংক্টার অফ ওডিটা মেল ফাংশন করতে পারে এবং সে বাইলটা ঠিকমতো রিলিজ করে না। সো তখন হচ্ছে biliary tree-টা ডাইলেটেড হয়, কিন্তু এটা ক্রনিক প্রসেসের কারণে biliary tree-টা অ্যাডাপ্টেড হয়, এবং সেটাতে সাধারণত দেখা যায় যে সিগনিফিকেন্ট জন্ডিস থাকে না, যেটা আমরা এক্সামিনেশন করলে পরে পাই। তো জন্ডিস থাকে না, আর হচ্ছে পেইন থাকে, এবং সেই পেইনটা সাধারণত ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেইনের মতো ফিচার থাকে। এর প্রিডিসপোজিং যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। সেগুলো হচ্ছে সাধারণত প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট
প্যানক্রিয়াটিক হেডের ওদিকে যখন ক্রনিক ইনফ্লামেশন হয়, যখন ফাইব্রোসিস হয়, তখন হেডের ভিতর দিয়ে প্যানক্রিয়াটিক ডাক্ট এবং হচ্ছে বাইল ডাক্ট পাস করার সময় সেই জায়গাটা কিছুটা ন্যারোয়িং হয় এবং আলটিমেটলি হচ্ছে স্ফিংক্টার অফ ওরি যেটা আছে সেটাতেও ইনফ্লামেটরি প্রসেস হয়ে সেটা স্ট্রিকচার্ড ন্যারোড হয়ে যায়। অনেক সময় হচ্ছে বাইল ডাক্ট দিয়ে যখন স্টোন পাস করে তখন কিন্তু স্ফিংক্টার অফ ওরিটাও এরকম ইনফ্লামড হয়ে যেতে পারে এবং সেখানে স্কারিং এবং ফাইব্রোসিস হতে পারে। অনেক সময় হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি থাকে, যেমন হচ্ছে বিলিও প্যানক্রিয়াটিক ম্যালজাংশন। দ্যাট মিন্স হচ্ছে বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট এটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ওপেন না করে, যেটা হচ্ছে ডিউডেনামের ওয়ালের মধ্যে কনফিউশন হয়ে মানে ফিউজ করে সেটা ডিউডেনামের মধ্যে ওপেন করার কথা, সেটা যদি না হয় তখন কিন্তু এই স্ফিংক্টার অফ ওরি ডিসফাংশনটা হতে পারে। অনেক সময় ফাইব্রোসিস হয় না, শুধুমাত্র biliary ট্রির যে স্মুথ মাসেল গুলো আছে সেগুলোর হচ্ছে স্পজমের কারণেও এরকম ডিসফাংশন হতে পারে। ডায়াগনোসিস আমরা বললাম যে এখানে কমন বাইল ডাক্ট ডায়ামিটার এটা ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে biliary পেইন যেরকম হয়, biliary কোলিক যেরকম হয় সেই পেইনটা থাকবে। এরকম পেইন থাকলে পরে সাধারণত দেখা যায় যে আমরা যে ইমেজিংটা করি আল্ট্রাসোনোগ্রাফি অথবা হচ্ছে ফার্দার ইমেজিং হচ্ছে এমআরসিপি, তো সেখানে আমরা কমন বাইল ডাক্টের ডায়ামিটার যদি 12 মিলিমিটারের উপরে পাই, মানে 1.2 সেন্টিমিটারের উপরে পাই, তখন আমাদের যে ডায়াগনোসিসটা মাথায় আসে সেটা হচ্ছে স্ফিংক্টার অফ ওরি ডিসফাংশন। এবং এখানে প্রেশারটা বেশি থাকে বাইল ডাক্টের মধ্যে, সেই জন্য হচ্ছে ম্যানোমেট্রি যদি করা হয় তাহলে এটা আরো ভালো ডায়াগনোসিস করতে পারে। সাধারণত দেখা যায় যে যে পেশেন্ট গুলোর স্ফিংক্টারের প্রেশার 40 মিলিমিটারের উপরে থাকে, 40 মিলিমিটার মার্কারির উপরে থাকে, তাদেরকে ট্রিটমেন্ট করলে পরে ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে সব ধরনের পেশেন্ট যারা biliary কোলিক নিয়ে আসলে প্রেজেন্ট করে এবং বাইল ডাক্টটা কিছু ডাইলেটেড কিন্তু স্ফিংক্টারের প্রেশার খুব বেশি না, তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট করে কিন্তু খুব একটা লাভ নেই। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 40 মিলিমিটার মার্কারি প্রেশারের যদি বেশি হয় তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে লাভবান হব। আর ট্রিটমেন্ট অপশন যেহেতু স্ফিংক্টার অফ ওরি ফাইব্রোসিস হচ্ছে, স্কারিং হচ্ছে, সেই জন্য স্ফিংক্টারোটমিটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং স্ফিংক্টারটাকে যেহেতু ন্যারো, এটাকে ওয়াইডলি ওপেন করে দেওয়া এবং সেটা এন্ডোস্কোপিক্যালি করা যায়। এন্ডোস্কোপি করে একটা গাইড ওয়্যার পাস করে সেখানে ক্যানুলা পাস করা হয়, দেন হচ্ছে একটা ওয়্যার দিয়ে, কাটিং ওয়্যার দিয়ে এই স্ফিংক্টারটাকে ওপেন করা হয় এবং কেটে ফেলা হয়, তাহলে এটা ওয়াইড হয়ে যায়। তখন যে biliary কোলিকটা হতো ওবস্ট্রাকশনের কারণে সেই কোলিকটা হবে না। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে হচ্ছে ট্রান্সডিউডেনাম, মানে ডিউডেনামকে ওপেন করে তখন হচ্ছে স্ফিংক্টারটাকে ওয়াইড করে দেওয়া, সেটাকে বলা হয় স্ফিংক্টারোপ্লাস্টি। প্লাস্টি ন্যারো স্ফিংক্টারটাকে ওয়াইড করে যখন দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে স্ফিংক্টারোপ্লাস্টি এবং সেটা ট্রান্সডিউডেনালি করা হয় ওপেন সার্জারিতে। এটা ছিল biliary dyskinesia নিয়ে, মানে স্ফিংক্টার অফ ওরি নিয়ে আমাদের কথা। এর পরের যে সিনারিওটা, সেই সিনারিওটা হচ্ছে a 42 years old male was suffering from recurrent upper abdominal pain and intermittent jaundice। তাহলে পেইন হচ্ছে এবং হচ্ছে জন্ডিস হচ্ছে মাঝে মাঝে। Recently, he has been admitted with fever, right upper quadrant abdominal pain, jaundice, and features of shock.
তাহলে একটা পেশেন্টের আগে থেকেই আপার অ্যাবডোমিনাল পেইন ছিল এবং জন্ডিস ছিল, দ্যাট মিন্স হচ্ছে এটা ইন্ডিকেট করে হচ্ছে কোলিটোকোলিথিয়াসিসের মতো। রিসেন্ট সময়ে তার হচ্ছে পেইন এবং জন্ডিস, এটার সাথে ফিভারও আসছে। তাহলে পেইন, ফিভার এন্ড জন্ডিস, তার সাথে আসছে হচ্ছে ফিচার্স অফ শক। মোটামুটি 4টা জিনিস এখানে আমরা পাচ্ছি। তো আমাদের ডায়াগনোসিস কি আসে মাথার মধ্যে? 3টা জিনিস পেলে তো আমরা অবশ্যই বলতে পারি এটা হচ্ছে কোলানজাইটিস, এবং কোলানজাইটিসের সিভিয়ার পর্যায়ে কিন্তু শকও হতে পারে, সাথে মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হতে পারে সেপ্টিসেমিয়ার কারণে। তাহলে আমরা পরবর্তীতে দেখব যে আসলে কোলানজাইটিসের পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, কি জন্য হচ্ছে। কোলানজাইটিস সাধারণত অ্যাসেন্ডিং কোলানজাইটিস হয় এবং এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা হচ্ছে biliary ট্রি যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সাধারণত যেখানে ফ্লো থাকে সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া গুলো এগেইনস্ট দ্য ফ্লো মুভ করতে পারে না। মানে হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়া শুরুই হয় হচ্ছে টার্মিনাল আইলেম থেকে, এর আগে সাধারণত ব্যাকটেরিয়া ওরকম ভাবে থাকে না। কিন্তু যদি অবস্ট্রাকশন থাকে তখন কিন্তু ব্যাকটেরিয়া গুলো এটা biliary চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে ইন্টেস্টাইন থেকে যখন ব্যাকটেরিয়া biliary ট্রিতে যাচ্ছে তখন এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং, ভিতরে ঢুকতেছে এবং উপরে উঠতেছে, এই জন্য বলা হচ্ছে অ্যাসেন্ডিং ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য biliary tree caused by an obstruction. Obstruction এটাকে হেল্প করতেছে অ্যাসেন্ডিং কোলানজাইটিসের জন্য। অবস্ট্রাকশনটা হতে পারে আসলে স্টোনের কারণেই বেশি অবস্ট্রাকশন হয়, আবার মাঝে মাঝে হচ্ছে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, যেমন হচ্ছে কোলানজিওকার্সিনোমা, এইখানেও যে অবস্ট্রাকশনটা হয় সেখানেও কিন্তু এরকম হতে পারে। কোলানজিওকার্সিনোমা হতে পারে, অথবা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হতে পারে, অথবা পেরিএমপুলারি কার্সিনোমাও হতে পারে। এই 3 ধরনের কার্সিনোমা যেখানে অবস্ট্রাকশন হচ্ছে সেখানেও এই কোলানজাইটিসের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সাধারণত দেখা যায় যে এখানে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে সেহেতু হচ্ছে ইন্ট্রালুমিনাল প্রেশারটা বেড়ে যাচ্ছে, আর ব্যাকটেরিয়া biliary ট্রিতে মাল্টিপ্লাই করে আলটিমেটলি অবস্ট্রাকশনটাকে আরো অ্যাগ্রাভেট করতেছে। তাহলে biliary ট্রির মধ্যে ব্যাকটেরিয়া এন্টার করে ওখানে ইনফ্লামেশন করছে এবং সেই ইনফ্লামেশনের কারণে ইন্ট্রালুমিনাল প্রেশারটা আরো বেশি বেড়ে যাচ্ছে এবং সেখানে পেইন এবং অবস্ট্রাকশন সেটা আরো অ্যাগ্রাভেট হয়ে জন্ডিসটাও বাড়ছে। এই ধরনের পেশেন্টের সাধারণত বাইল কালচার করে কোনোই অর্গানিজম পাওয়া যায় না, কিন্তু ধারণা করা হয় যে সবচেয়ে বেশি হয় হচ্ছে ক্লেবশিয়েলা, ইকোলাই, ইন্টেরোব্যাক্টার, সিউডোমোনাস এবং সাইট্রোব্যাক্টার। এই যে স্পেসিস গুলো, এগুলো দিয়েই রিকারেন্ট কোলানজাইটিস অথবা হচ্ছে অ্যাকিউট কোলানজাইটিস এগুলো বেশি হয়। তাহলে ক্লেবশিয়েলা এবং ইকোলাই এই দুইটা অর্গানিজম সবচেয়ে বেশি করে, সাথে থাকে হচ্ছে ইন্টেরোব্যাক্টার এবং সিউডোমোনাস এবং সাইট্রোব্যাক্টার। খুব ইম্পর্টেন্ট যে প্রেজেন্টেশন যেটাকে আমরা বলছি হচ্ছে চারপোর্ট ট্রায়াড, খুব পছন্দের কোশ্চেন যেটাতে ফিভার, জন্ডিস এবং রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, এই 3টা সিমটম নিয়ে সাধারণত পেশেন্ট প্রেজেন্ট করে। কিন্তু 3টা সিমটমই একসাথে খুব কম পেশেন্টের ক্ষেত্রেই পাওয়া যায় এবং দেখা যায় যে 50% পেশেন্টের ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে। অনেক সময় যখন কোলানজাইটিস অনেক বেশি অ্যাগ্রাভেটেড হয়ে যায়, অনেক বেশি বেড়ে যায় এবং সিভিয়ার প্রেজেন্টেশন হয়, তখন কিন্তু ওই পেশেন্টের শকের ফিচার পাওয়া যায়।
এবং যখনই এই শক হয় তখন কিন্তু এই পেশেন্টের দুইটা এক্সট্রা ফিচার অ্যাড হয়, যেমন হচ্ছে মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হয়, পেশেন্ট একটু ড্রাউজি থাকে, পেশেন্টের কনফিউশন থাকে, এবং সেই সাথে সাথে হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করে পেশেন্টের, যেটাকে বলা হয় হচ্ছে সেপ্টিসেমিক শক। সেই ফিচারগুলোর যখন কোলাঞ্জাইটিসের ফিচারের সাথে অ্যাড হয় তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে রেনল্ডস পেন্টেড। রেনল্ডস পেন্টেড, তাহলে চারকোট স্ট্রাইড এবং রেনল্ডস পেন্টেড, এই দুইটা টার্ম এবং কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা যেহেতু একটা অ্যাকিউট ইনফ্লামেশন সেহেতু লিউকোসাইটোসিস, দ্যাট মিন্স হচ্ছে টোটাল কাউন্ট এখানে বাড়তি থাকবে, ডব্লিউবিসি কাউন্ট এখানে বেশি পাওয়া যাবে। সাধারণত দেখা যায় যে 11,000 বা তার চাইতে বেশি, আসলে সিভিয়ারিটি অফ ইনফেকশনের উপর ডিপেন্ড করে। এবং এখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হয়, দ্যাট মিন্স হচ্ছে নিউট্রোফিল কাউন্টও বেড়ে যায়। লিভার ফাংশন কিছুটা ইম্পেয়ার্ড হয় এবং সে কারণে হচ্ছে লিভার এনজাইম যেমন হচ্ছে এইচজিপিটি এটা বাড়ে, আর যেহেতু অবস্ট্রাকশন আছে সাথে সেহেতু হচ্ছে অ্যালকালাইন ফসফেটেসটাও বাড়তেছে। আল্ট্রাসোনোগ্রাফিতে এখানে ডাইলেটেশন বলবে, আর যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেই অবস্ট্রাকশনও আল্ট্রাসোনোগ্রাফিতে বলতে পারে। সিটি স্ক্যান করলে পরে আরো ভালো বোঝা যায় কোথায় অবস্ট্রাকশন আছে এবং হোয়াট মাইট বি দ্য কজ অফ অবস্ট্রাকশন, এটা সিটি স্ক্যানে বোঝা যায়। অনেক সময় হচ্ছে কোলাঞ্জিওগ্রাম করা হয়, যেটাতে ইআরসিপি বা পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি, এটা দুইটা যেটা ফিজিবল সেটা করা হয় এবং সেখানে এক্সাক্ট লোকেশনটা সে বলতে পারে। আর ইআরসিপির আরেকটা এক্সট্রা ফেসিলিটি সেটা হচ্ছে এটা বাইলকে ড্রেইন করতে পারে, বাইলকে ড্রেইন করতে পারে এবং সেটা থেকে কালচার, অনেক সময় হচ্ছে যদি অবস্ট্রাকশন থাকে, সাসপিশিয়াস অবস্ট্রাকশন থেকে ওখান থেকে বায়োপসি নিয়ে সেই হিস্টোপ্যাথোলজিও ওখান থেকে পাওয়া যেতে পারে। অ্যাকিউট কোলাঞ্জাইটিস এটা আসলে খুব সিভিয়ার একটা কন্ডিশন এবং এখান থেকে যেহেতু খুব রেপিডলি পেশেন্টের সেপ্টিসেমিক শকে চলে যাচ্ছে সেহেতু এটা প্রম্পটলি এবং হচ্ছে এগ্রেসিভলি ম্যানেজ করতে হবে। এখানে হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক, অ্যাডুকেট হাইড্রেশন এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক, এই দুটো খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপর দেখা যায় যে কিছু কিছু পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্টেই আসলে ইমপ্রুভ করে যায়, বেশিরভাগ পেশেন্টই কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইমপ্রুভ করে, কিন্তু কিছু কিছু পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে না এবং তাদের ক্ষেত্রে অনেক সময় শক ডেভেলপ করে। সেই পেশেন্ট গুলোকে আসলে অবস্ট্রাকশন রিলিফ না করা পর্যন্ত পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করে না, তখন আর্জেন্ট ভাবেই এই পেশেন্ট গুলোকে ইআরসিপি করে অথবা হচ্ছে পিটিসি করে ডিকম্প্রেস করতে হয়, বিলিয়ারি ডিকম্প্রেশন করতে হয়। অনেক সময় দেখা যায় যে ইআরসিপি অথবা পিটিসি সেটা ফেল করতে পারে, তখন সেই পেশেন্ট গুলো ওপেন সার্জারিতে যেতে হয় এবং ওপেন সার্জারি করলে পরে বাইল ডাক্টকে ওপেন করে সেখানে বাইপাস করে দিয়ে আসা হয় টি টিউব দিয়ে। এটাও একটা ভালো অপশন যাদের ক্ষেত্রে আসলে পিটিসি বা ইআরসিপির সুযোগটা কম। তাহলে আমরা কোলাঞ্জাইটিস, অ্যাকিউট কোলাঞ্জাইটিস, এটা নিয়ে যে পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা শুনলাম। এবার আমরা পরের সিনারিওতে আসবো। সেই সিনারিওটা ঠিক একই রকম, আগের মতোই। তাহলে আগের যে সিনারিওটা ছিল সেই একই রকম সিনারিও কিন্তু আরেকটা কন্ডিশনেও হতে পারে। সেই কন্ডিশনটা হচ্ছে রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস, যেটাকে আরপিসি বলা হয় সংক্ষেপে, রিকারেন্ট পায়োজেনিক কোলাঞ্জাইটিস। তো পায়োজেনিক কোলাঞ্জাইটিস এটা বলতে হচ্ছে বিলিয়ারি ট্রির মধ্যে যখন পাস ফর্মেশন হয় এবং সেটা থেকে যখন কোলাঞ্জাইটিস হয় তখন সেটাকে আমরা পায়োজেনিক কোলাঞ্জাইটিস বলছি, এবং সেটা যখন রিকারেন্ট হয়
বারবার হচ্ছে, তখন আমরা বলতেছি রিকারেন্ট পাইরোজেনিক কোলাঞ্জাইটিস। সাধারণত দেখা যায় যে কোলাঞ্জিওহেপাটাইটিস, দ্যাট মিনস হচ্ছে ইন্ট্রাহেপাটিক biliary ট্রির মধ্যে যে biliary চ্যানেলগুলো আছে সেগুলোতে ইনফ্লামেশন, অথবা হচ্ছে ইন্ট্রাহেপাটিক স্টোন, ইন্ট্রাহেপাটিক ট্রির মধ্যে, ইন্ট্রাহেপাটিক biliary ট্রির মধ্যে যখন স্টোন থাকে তখন রিকারেন্ট পাইরোজেনিক কোলাঞ্জাইটিসের সম্ভাবনাটা বাড়ে। আমরা জানি যে আসলে ক্লোনঅর্কিস সাইনেসিস এবং অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এই দুইটা অর্গানিজম biliary ট্রিতে ব্রাউন স্টোন ফর্মেশন করতে পারে, এবং সেই ব্রাউন স্টোন গুলো ইন্ট্রাহেপাটিক biliary ট্রিকে অবস্ট্রাকশন করতে পারে, এবং সেই অবস্ট্রাকশনের কারণে অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস হয়ে পেশেন্টের রিকারেন্ট এপিসোডস অফ কোলাঞ্জাইটিস হতে পারে, এবং আলটিমেটলি হচ্ছে অ্যাবসেস ফর্মেশন করতে পারে, এবং যখন এটা ক্রনিক্যালি হতে থাকে তখন কিন্তু পেশেন্টের সিরোসিসও হতে পারে এবং লিভার ফেল করতে পারে আলটিমেটলি। এটার আরেকটা ডেঞ্জারাস সাইড হচ্ছে রিকারেন্ট পাইরোজেনিক কোলাঞ্জাইটিস থেকে কোলাঞ্জিওকার্সিনোমার একটা পসিবিলিটি থাকে, যেখানে biliary ট্রি বারবার ইনফ্লামেশন হয়, সেখানেই আসলে মেটাপ্লেসিয়া এবং আলটিমেটলি ম্যালিগন্যান্সির একটা পসিবিলিটি চলে আসে। যেহেতু এখানে সেই কোলাঞ্জাইটিসের ব্যাপারটা আছে, সেহেতু এখানে ওই যে তিনটা ফিচার, যেমন হচ্ছে চারকোট স্ট্রাইডের তিনটা ফিচার এখানে আমরা পাবো, যেগুলো হচ্ছে ফিভার, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন এন্ড জন্ডিস। এখানে ইনফেকশন বা স্টোন এগুলো কিন্তু যেটা হয় যে সেগমেন্টাল অথবা লোবার প্যাটার্নে হয়, যেমন হচ্ছে লিভারের রাইট অথবা লেফট লোব, এই দুইটার যে কোনো একটা এফেক্টেড হতে পারে। অনেক সময় দুইটাই হয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যে কোনো একটা হতে পারে ইন্ট্রাহেপাটিক পোর্শনে। অনেক সময় হচ্ছে একটা সেগমেন্ট হতে পারে, সেগমেন্ট অফ দ্য লিভার এফেক্টেড হতে পারে। এই জন্য হচ্ছে এখানে যে জন্ডিসটা হয় এখানে মাইল্ড হয়, কারণ হচ্ছে অল্প কিছু ডাক্ট, যেটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট অথবা হচ্ছে কমন বাইল ডাক্ট না, এখানে হচ্ছে ইন্ট্রাহেপাটিক কিছু কিছু ডাক্ট অবস্ট্রাকশন হচ্ছে, সেহেতু অন্য ডাক্ট গুলো যেহেতু ওপেন আছে, প্যাটেন্ট আছে, সেই জন্য সেদিক দিয়ে biliary ড্রেনেজটা এডুকেট হলে পরে এখানে জন্ডিসটা কম হয়। তাহলে এখানে জন্ডিসটা খুব একটা সবসময় পাওয়া যায় তা না। ডায়াগনোসিসের সময় আমরা আসলে সেই আগের মতোই লিউকোসাইটোসিস আমরা ব্লাড টেস্ট করলে পরে পাবো। বিলিরুবিন বাড়বে যদি অবস্ট্রাকশনটা বেশ বড় একটা পোর্শন অফ দ্য লিভারে হয়, এবং আলটিমেটলি হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ বাড়বেই, কারণ অবস্ট্রাকশন এখানে হচ্ছে। আর ইমেজিং এর মধ্যে আসলে খুব ভালো হয় হচ্ছে এমআরসিপি তে, অনেক সময় হচ্ছে ইআরসিপিও প্রয়োজন হয়। আর এমআরসিপি যেখানে অ্যাভেলেবল না সেখানে সিটি স্ক্যান দিয়েও কিন্তু এই অবস্ট্রাকশনটা, ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশনটা ডায়াগনোসিস করা যায়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বাইল ডাক্টের নিচের অংশ, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, এবং এখানে হচ্ছে কমন বাইল ডাক্ট। গলব্লাডার এখানে ভিজিবল না, এটা মোস্টলি হচ্ছে হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট। এখানে ইন্টেন্স ভয়েড এরিয়া, দ্যাট মিনস হচ্ছে এখানে কোনো বাইল নাই, দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে স্টোন থাকার পসিবিলিটি বেশি, এবং তার প্রক্সিমালি ইন্টারহেপাটিক biliary ট্রি, রাইট হেপাটিক ডাক্টের যে ব্রাঞ্চ গুলো আছে সেগুলো কিন্তু ডাইলেটেড। আবার লেফটের পুরাটাই কিন্তু হচ্ছে ইন্টেন্স ভয়েড এরিয়া, এবং যতটুকু দেখা যাচ্ছে সেগুলোও হচ্ছে ডাইলেটেড। সো লেফটের পুরাটাই স্টোন দিয়ে ভর্তি, এবং রাইটে হচ্ছে এখানে একটা স্টোন আছে রাইট হেপাটিক ডাক্টের, মেইন রাইট হেপাটিক ডাক্টের জায়গাটাতে একটা স্টোন আছে। তাহলে এরকম এমআরসিপি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। একিউট কন্ডিশনে আসলে একিউট কোলাঞ্জাইটিস এর যে প্রেজেন্ট মানে ম্যানেজমেন্ট সেটাই করতে হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট, এবং কনজারভেটিভ ম্যানেজমেন্ট যখন ফেল করে, ক্লিনিক্যাল ডিটেরিওরেশন হয়,
তখন অ্যাকচুয়ালি আসলে biliary ড্রেনেজের প্রয়োজন হয়। সেটা ERCP করে সবসময় পসিবল হয় না। তার কারণ হচ্ছে ERCP তে আমরা আসলে intrahepatic biliary tree এর মধ্যে খুব আ ভালো অ্যাক্সেস আসলে ওখানে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে percutaneous transhepatic আ cholangiography এটা বেস্ট অপশন। যেহেতু biliary tree গুলো dilated থাকে এবং ওই পোরশন এর মধ্যে percutaneously খুব ইজিলি অ্যাক্সেস পাওয়া যায়। এইজন্য হচ্ছে PTC টা বেটার অপশন। আল্টিমেটলি এখানে স্ট্রাকচার ছিল এবং হচ্ছে স্টোন ছিল। সেগুলো আমাদেরকে রিমুভ করতে হবে এবং স্ট্রাকচার গুলোকে ডাইলেট করতে হবে। সো আমাদের সার্জিক্যাল থেরাপির যে গোলগুলো সেগুলো হচ্ছে স্টোন রিমুভাল, দেন হচ্ছে বাইপাস অথবা এনলার্জ অথবা রিসেকশন অফ দ্য স্ট্রাকচার, আর হচ্ছে অ্যাডুকেট biliary ড্রেনেজ, এটা আমাদের এনশিওর করতে হবে। এটারও কতগুলো অপশন আছে। সেটা হচ্ছে রোয়ানওয়াই হেপাটিকোজেজনোস্টমি, এটা করা যেতে পারে যদি রাইট অথবা লেফট হেপাটিক ডাক্টের স্টোন আমরা ক্লিয়ার করতে না পারি, কারণ আমরা এক্সপেক্ট করি যে পরবর্তীতে হয়তো স্টোন গুলো বের হয়ে আসতে পারে এই জেজনোস্টমি দিয়ে, হেপাটিকোজেজনোস্টমি দিয়ে। অনেক সময় যখন ক্লিয়ারেন্সটা মানে এনশিওর করা না যায় তখন কিন্তু এই হেপাটিকোজেজনোস্টমির যে প্রক্সিমাল লুপ সেটা অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে একটা স্টোমা হিসেবে বের করে দেওয়া হয় এবং সেটা দিয়ে পলিটোকোস্কোপ ইন্ট্রোডিউস করা যেতে পারে এবং ইন্টারহেপাটিক biliary যে স্টোনগুলো আছে সেগুলো ক্লিয়ার করা যেতে পারে। আবার কোন সার্জন আসলে এটা প্রিফার করে হচ্ছে যে লোবের এই biliary tree গুলো এফেক্টেড সেই লোবটাকেই বাদ দিয়ে দেওয়া। কারণ হচ্ছে ইন্টারহেপাটিক অনেক biliary ট্রি, স্মল biliary tree গুলো যেগুলো হচ্ছে সেগমেন্টাল ব্রাঞ্চ, সেগুলো কিন্তু আসলে অ্যাক্সেসিবল না এবং সেখান থেকে আলটিমেটলি কোলাঞ্জিওকার্সিনোমারও একটা পসিবিলিটি থাকে। সো এই দুইটা কারণে কিন্তু লিভারের ওই লোবটাই যদি ফেলে দেওয়া হয়, যদি অন্য যে লিভারের লোব আছে বা রেমনেন্ট যে লিভার হেপাটিক টিস্যু আছে সেই পোর্শনটা যদি অ্যাডিকুয়েটলি ফাংশন করে তাহলে কিন্তু অন্য যে এফেক্টেড পোর্শন অফ দ্য লিভার এটা ফেলে দিলেও সমস্যা হয় না। এই জন্য হেপাটেকটমি, পার্শিয়াল হেপাটেকটমি এটা কিন্তু একটা ট্রিটমেন্ট অপশন। এরপরের সিনারিওটা অনেকটাই হচ্ছে টিপিক্যাল, বাট এখানে কিছু অ্যাটিপিয়া আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। যেমন হচ্ছে a 48 years old diabetic male presents with severe right upper abdominal pain, severe, সাথে ফিভার আছে, ভমিটিং আছে, মার্ফিস সাইন পজিটিভ, আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো স্টোন গল ব্লাডারের মধ্যে নাই। তাহলে এখানে সবগুলোই দেখা যাচ্ছে যে পলিসিস্টাইটিসের ফিচার ক্লিনিক্যালি, কারণ মার্ফিস সাইন পজিটিভ পলিসিস্টাইটিস, ডেফিনিটলি পলিসিস্টাইটিস। আর হিস্ট্রিতেও যেহেতু অ্যাবডোমিনাল পেইন, ফিভার এন্ড ভমিটিং এই তিনটা আছে, এটা ইন্ডিকেট করে পলিসিস্টাইটিস। বাট আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো স্টোন দেখা যাচ্ছে না। তাহলে পলিসিস্টাইটিস এটা দুই ধরনের হতে পারে, এটা ক্যালকুলাস পলিসিস্টাইটিস হতে পারে, আবার হচ্ছে অ্যাক্যালকুলাস পলিসিস্টাইটিস যেটা স্টোন ছাড়াই হতে পারে। সো আমাদের ডায়াগনোসিস হবে অ্যাক্যালকুলাস পলিসিস্টাইটিস। এরপরে আমরা দেখব যে আমরা আসলে কিভাবে পেশেন্টের ডায়াগনোসিস কনফার্ম করি এবং কিভাবে ট্রিটমেন্ট করি। আমরা জানি যে আসলে যে কোনো কিছু দিয়ে যদি ব্লক হয়, কিন্তু মোস্ট কমনলি সেটা হচ্ছে স্টোন দিয়ে হয়। তো স্টোন ছাড়াও সিস্টিক ডাক্ট ব্লক হতে পারে, সেটা হতে পারে কিন্তু biliary স্লাজ অথবা হচ্ছে কনসেন্ট্রেটেড biliary সলিউট, থিক বাইল আমরা যেটাকে বলি কনসেন্ট্রেটেড biliary সলিউট, অথবা হচ্ছে biliary স্লাজ।
এটা দিয়ে কিন্তু সিস্টিক ড্রাক্ট ব্লক হতে পারে এবং সেই ব্লকের কারণে গল ব্লাডারে ইনফ্লামেশন হতে পারে। এবং স্টোন ছাড়া যখন এই ইনফ্লামেশন হয় তখন সেটাকে আমরা বলতেছি অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। কতগুলো রিস্ক ফ্যাক্টর দিয়ে আসলে এই অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস এটার ইনসিডেন্সটা বাড়ে। যেমন হচ্ছে ওল্ড এজে এটা বাড়ে, কারণ এখানে সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশনও থাকতে পারে। যেখানে ইমিউনিটি কম থাকে সেখানে এটার সম্ভাবনা বাড়ে। তাহলে ওল্ডার পেশেন্টদের বেশি হয়, ক্রিটিক্যাল ইলনেস যাদের থাকে তাদের বেশি হয়, বার্নে ডিহাইড্রেশন থাকে এখানে হওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু থিক বাইল ফর্মেশন হয়। অনেক সময় ট্রমার পরে বেশি হয়। তারপর টিপিএন যদি ইউজ করা হয়, টিপিএন ইউজ করলে পরে দেখা যায় যে এই ধরনের পেশেন্টের biliary স্টাসিস হয় এবং biliary স্টাসিস হলে পরে সেখানে স্লাস ফর্মেশন হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস এটা একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন এখানে হতে পারে এবং ইমিউনোসাপ্রেশন এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনাটা বাড়ে। তাহলে এই যে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে এই রিস্ক ফ্যাক্টর গুলোর জন্য কিন্তু একিউট ইনফ্লামেশন যেগুলো গল ব্লাডারে সেগুলো বেশি হয়। এটা স্টোন ছাড়াও এই সমস্ত ক্ষেত্রে একিউট ইনফ্লামেশন হতে পারে। এটা more aggressive and more fulminant than calculus cholecystitis because এই calculus cholecystitis এটা কিছু রিস্ক ফ্যাক্টরের জন্য এটা রিপিটলি প্রোগ্রেস করে এবং আলটিমেটলি হচ্ছে গল ব্লাডারের ওয়ালের উপর প্রেসার বেড়ে সেটা ইস্কেমিয়া হয়ে আলটিমেটলি গ্যাংগ্রিন এবং পারফোরেশন হতে পারে। সো এটা ক্যালকুলাস কোলিসিস্টাইটিস এর চাইতে ডেঞ্জারাস এবং এটা ট্রিটমেন্টও ওরকম প্রম্পটলি করতে হয়। প্রেজেন্টেশন গুলোতে আসলে আমরা দেখেই ফেললাম যে ফিভার হয়, লস অফ অ্যাপেটাইট হয়, দেন রাইট অ্যাপিকন্ড্রিক পেইন হয় এবং আলটিমেটলি হচ্ছে মারফিস সাইন পজিটিভ থাকে। এবং আল্ট্রাসোনোগ্রাফিতে সমস্ত অ্যাকিউট কোলিসিস্টাইটিস এর ফিচারই পাওয়া যায় কিন্তু কোনো স্টোন থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টেন্ডেড গল ব্লাডারের ওয়াল যেটা তার বাইরে আবার একটা ইডিমা ফ্লুইড এবং এটাকে বলা হচ্ছে পেরিকোলিসিস্টিক হ্যালো, কিন্তু লুমেনের মধ্যে কোনো ইকোজেনিক স্ট্রাকচার নাই এবং কোনো পোস্টিরিয়র অ্যাকুস্টিক শ্যাডোও নাই। সো এগুলো ইন্ডিকেট করে হচ্ছে অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। ট্রিটমেন্ট প্রথমত হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট শুরু করতে হয় এবং সেটাতে রিসাসিটেশনটা ইম্পর্টেন্ট, যে পেশেন্টের ডিহাইড্রেশন এবং হচ্ছে অন্যান্য ভাইটাল প্যারামিটার গুলো কারেকশন করা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেন কোলিসিস্টেকটমি করাটা হচ্ছে মোটামুটি থেরাপিউটিক, কারণ হচ্ছে এই ধরনের গল ব্লাডারে যেহেতু সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেটা থেকে আরো সিভিয়ার কন্ডিশন হতে পারে। সো আর্লি কোলিসিস্টেকটমি এটা বেটার রেজাল্ট দিতে পারে এই ধরনের পেশেন্টের। যেহেতু কোলিসিস্টেকটমি এটা অনেক সময় হচ্ছে এগ্রেসিভ ইনফ্লামেশনের কারণে গল ব্লাডারটা বেশি ফ্রাইয়েবল থাকে অথবা হচ্ছে গ্যাংগ্রিনাস হয়ে যায়। তো ল্যাপারোস্কোপিকের চাইতে কিন্তু ওপেন প্রসিজারটা বেশি প্রিফার করা হয় কোলিসিস্টেকটমির ক্ষেত্রে এবং ভালো সার্জনরা করলেও দেখা যায় যে এই পেশেন্টের মরবিডিটি এবং মর্টালিটি রেট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস এর চাইতে 40% বেশি হয় এবং এই জন্যই হচ্ছে ক্যালকুলাস কোলিসিস্টাইটিস মোর ডেঞ্জারাস দ্যান ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। অনেক সময় যেহেতু পেশেন্ট গুলো হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড থাকে অথবা ওল্ড এজের থাকে অথবা কিছু কোমরবিড কন্ডিশন থাকে, সেই পেশেন্ট গুলো একটা বড় সার্জারির যে ইনসার্ট অথবা ট্রমা
সেই ট্রমাটা টলারেট নাও করতে পারে। তো সেই পেশেন্ট গুলোর ক্ষেত্রে মানে ইমেজ গাইডেড এসপিরেশন মানে হচ্ছে আল্ট্রাসাউন্ড দিয়ে অথবা সিটি স্ক্যান দিয়ে দেখে গল ব্লাডার থেকে বাইল অথবা পাস যাই থাকুক সেগুলোকে ড্রেন আউট করা হয় এবং সেটাকে একটা কন্টিনিউয়াস ড্রেনেজ হিসেবে রাখা হয়। তো দেখা যায় যে এই পেশেন্ট গুলো যখন অ্যাডিকুয়েট ড্রেনেজ হয়, বায়ো ড্রেনেজ অথবা পাস ড্রেনেজ, তখন কিন্তু ইনফ্লামেশন সাবসাইড করে এবং পেশেন্টের একিউট টক্সিক কন্ডিশন এটাও আলটিমেটলি সেটেল ডাউন করে এবং পেশেন্ট ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি ইমপ্রুভ করে। তো ড্রেনেজ থাকাকালীন অবস্থায় যদি পরবর্তীতে আবার ইমেজিং করে দেখা যায় যে আসলে কোনো স্টোন নাই, সেক্ষেত্রে কিন্তু এই ড্রেনটা অফ করে দিলে পরবর্তীতে আর অপারেশন নাও লাগতে পারে। কারণ হচ্ছে যেহেতু এখানে স্টোন নাই সেহেতু রিকারেন্ট অবস্ট্রাকশন হওয়ার পসিবিলিটিও কম থাকে। সো পরবর্তীতে আমরা একটা সার্জারি কিন্তু অ্যাভয়েড করতে পারি যদি একিউট কন্ডিশনে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক biliary ড্রেনেজ আমরা করে দেই অথবা পলিসিস্টোস্টমি যদি আমরা করে দেই, তখন কিন্তু পরবর্তীতে একটা মেজর সার্জারি আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ এই ট্রিটমেন্টেই পেশেন্ট অনেক সময় ফুললি রিকভার করে। প্রাইমারি স্ক্লেরোজিং প্লানজাইটিস এটা আসলে খুব বেশি আমাদের আলোচনার বিষয় না, এটা শুধু জানতে হবে যে এটা ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক biliary ট্রি যেটা আছে সেটা স্ক্লেরোসড হয়ে যাচ্ছে, মানে হচ্ছে হার্ড হয়ে যাচ্ছে, ন্যারোইং হয়ে যাচ্ছে ডোমেন গুলো এবং এক্সেসিভ ফাইব্রোসিস হচ্ছে সেই জায়গাগুলোতে। এবং এটা বেশিরভাগ সময়ই হচ্ছে অটো ইমিউন, কোনো কারণ ছাড়াই হয় অনেক সময়। এর সাথে অ্যাসোসিয়েটেড যে সার্জিক্যাল কন্ডিশনটা থাকে সেটা হচ্ছে রিডিউস থাইরয়েডাইটিস এবং আলসারেটিভ কোলাইটিস। এই তিনটা জিনিসই আসলে ইমিউনোলজিক্যাল কন্ডিশন এবং কোনো কারণ ছাড়া বা এর ভালো কোনো ট্রিটমেন্টও আমরা আসলে খুব একটা পাই না। সেগুলো হচ্ছে তাহলে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, যেটাকে বলা হচ্ছে পিএসসি, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। এটা অ্যাসোসিয়েটেড থাকে আলসারেটিভ কোলাইটিস এবং রিডিউস থাইরয়েডাইটিস এর সাথে। আমাদের মনে রাখতে হবে যে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হলে পরে এখানে কোলাঞ্জিওকার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। এটা আলটিমেটলি আসলে কোনো ভালো ট্রিটমেন্ট নাই। পেশেন্ট গুলো সাধারণত দেখা যায় যে জন্ডিস, তারপর হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের যে ফিচার সেই ফিচার গুলো নিয়ে আসলে প্রেজেন্ট করে। ডায়াগনোসিস আমরা ইমেজিং করে ডায়াগনোসিস করতে পারি এবং অনেক সময় হচ্ছে পেরিনিউক্লিয়ার অ্যান্টিনিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি এটা পেশেন্টের 80% পেশেন্টের ক্ষেত্রে এটা পজিটিভ হয় এবং এলিভেটেড থাকে। এখানে ইমেজিং করলে পরে ইআরসিপি অথবা এমআরসিপি করলে পরে এরকম সুন্দর গাছের মতো দেখতে পাওয়া যায় biliary ট্রি গুলো, যেখানে দেখা যায় যে স্ট্রিকচার মানে ন্যারোইং ডাইলেটেশন এরকম অল্টারেশন থাকে এবং সেটাকে দেখা যায় হচ্ছে বিডিং অর চেইন অফ লেগস, মানে কোথাও চিকন কোথাও ডাইলেটেড এরকম দেখা যায়। এটা আসলে খুব বেশি ট্রিটমেন্ট করে লাভ হয় না। আলটিমেটলি এই ধরনের পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন হয়, কারণ এত বিভিন্ন জায়গায় ছোট ছোট স্ট্রাকচার এটা কয়টাকেই বা ডাইলেট করা পসিবল হয় অথবা কয়টা অবস্ট্রাকশনকেই বা বাইপাস করা পসিবল। সো ইন্টারভেটিক এত অবস্ট্রাকশনের কারণে পেশেন্ট এক সময় আসলে লিভার ফেলিওরের ফিচার নিয়ে প্রেজেন্ট করে এবং সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট এটাই হচ্ছে বেস্ট অপশন। বিনাইন biliary স্ট্রাকচার এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলবো না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মিরিজি সিনড্রোম, অনেক স্যারদের অনেক পছন্দের একটা টপিক, যেটা থেকে কোশ্চেন খুব কমনলি স্যাররা করে থাকে। তো পোস্ট গ্রাজুয়েশনে এটা নিয়ে খুব বেশি কোশ্চেন করে, কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলে যদি এটা করা হয় এবং কেউ যদি আনসার দিতে পারে আসলে সে খুব ভালো ইমপ্রেশন তৈরি করতে পারে।
তো মেইজি সিনড্রোমে যেটা হয় এটা হচ্ছে হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট এর মিডিল পোর্শনে একটা ইনফ্লামেশন হয়। মিডিল পোর্শন অফ দ্য কমন হেপাটিক ডাক্ট এখানে ইনফ্লামেশন হয় এবং এই ইনফ্লামেশন হয়ে এটা ন্যারোয়িং হয়ে যায়। ফাইব্রোসিস, ন্যারোয়িং, ইনফ্লামেশন, ফাইব্রোসিস এবং ন্যারোয়িং এটা হয়। এবং এর ফলে পেশেন্টের প্রক্সিমাল biliary ট্রি এটা ডাইলেটেড হয়, আলটিমেটলি হচ্ছে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করে। এবং এটা হওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে সিস্টিক ডাক্টে ইনফ্লামেশন হয় অথবা হচ্ছে সিস্টিক ডাক্টে স্টোন ফরমেশন হয়। সিস্টিক ডাক্টের মধ্যে যদি স্টোন হয় অথবা অনেক সময় হার্টম্যানস পাউচে যদি স্টোন থাকে তখন হচ্ছে সিস্টিক ডাক্ট এবং হচ্ছে হার্টম্যানস পাউচ এই জায়গাগুলোতে ইনফ্লামেশন হয়ে সেই ইনফ্লামেশনটাই আলটিমেটলি হচ্ছে কমন হেপাটিক ডাক্টকে ইনফ্লাম করবে। তখন পেশেন্টের biliary অবস্ট্রাকশনের যে ফিচারগুলো আছে সেই ফিচারটা পাওয়া যাবে। মেরিজি সিনড্রোম আসলে হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকা লাগে। এখানে যেমন সিস্টিক ডাক্টকে প্যারালাল টু দ্য কমন হেপাটিক ডাক্টের প্যারালালি পাস করতে হয়। যদি এটা অ্যাকিউট অ্যাঙ্গেল না হয়ে অনেকটা হচ্ছে পারপেন্ডিকুলারলি ড্রেন করতো তখন কিন্তু সিস্টিক ডাক্টের স্টোন কমন হেপাটিক ডাক্টকে ইনফ্লাম করতো না। তো প্যারালালি হলে পরে এই স্টোনটাই কমন হেপাটিক ডাক্টকে ইনফ্লাম করতে পারে। তারপর হচ্ছে গল ব্লাডার নেকে অথবা সিস্টিক ডাক্টের মধ্যে একটা ইম্প্যাক্টেড স্টোন থাকতে হবে। এবং সেই অবস্ট্রাকশন সেটা কমন হেপাটিক ডাক্টকেও অবস্ট্রাক্ট করতে হবে। তাহলে সিস্টিক ডাক্ট অথবা হার্টম্যানস পাউচের যে অবস্ট্রাকশন এবং ইনফ্লামেশন সেটা কিন্তু কমন হেপাটিক ডাক্টকেও ইনফ্লাম করতে হবে। অনেক সময়ই হচ্ছে যখন এটা রিকারেন্ট হয় তখন কিন্তু এই যে স্টোন সেটা আস্তে আস্তে করে সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট এই দুটাকে ফিউজ করে দেয় এবং এটা ইনফ্লাম করতে করতে প্রেশার তৈরি হতে হতে নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন হয়ে এই সিস্টিক ডাক্ট এবং হেপাটিক ডাক্টের ফিউজড যে একটা লেয়ার সেটা কিন্তু ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গিয়ে পলিসিস্ট গল ব্লাডারের সাথে হেপাটিক ডাক্টের একটা ফিস্টুলা ফরমেশন হয়। পলিসিস্টো হেপাটিক ফিস্টুলা, পলিসিস্টো পলিটোকাল ফিস্টুলা, পলিসিস্টো পলিটোকাল। দ্যাট মিন্স হচ্ছে গল ব্লাডারের সাথে বাইল ডাক্টের একটা ফিস্টুলা তৈরি হচ্ছে। যেটা গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট দিয়ে বাইল ডাক্ট ওপেন হতো সেই চ্যানেলের পাশাপাশি এখানে হিউজ একটা বড় ওপেনিং তৈরি হচ্ছে যেটা গল ব্লাডারের সাথে বাইল ডাক্টের ফিস্টুলা। মিরিজি সিনড্রোমে আসলে এটা কয়েকটা টাইপ আছে, সেই টাইপ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। তবে সব জায়গাতেই হচ্ছে পলিসিস্টেকটমি এটা মাস্ট, সাথে হচ্ছে বাইল ডাক্টকে রিপেয়ার করতে হয়। যদি ফিস্টুলা থাকে তখন কিন্তু পলিসিস্টোজেজুনোস্টমি, পলিটোকোজেজুনোস্টমি এটা প্রয়োজন হতে পারে। এখানে আমরা আসলে ছবিগুলো দেখতে পাচ্ছি যে এখানে হার্টম্যানস পাউচের এখানে একটা স্টোন আটকে আছে এবং দেখা যাচ্ছে যে এখানে ফিস্টুলাও ফরমেশন হয়েছে। সো এই পোর্শনটাকে এক্সারসাইজ করা হয় এবং আলটিমেটলি এই দুইটা লেয়ার স্টিচ দিয়ে দিয়ে এটাকে রিপেয়ার করতে হয়। অনেক সময় হচ্ছে কিছু অংশ রেখে দিতে হয় ট্রিটমেন্টের পারপাসে এবং সেই রাখা অংশটা হচ্ছে আলটিমেটলি স্টিচ দিতে হয়। মাঝে মাঝে হচ্ছে এটাকে এক্সটার্নাল biliary ড্রেনেজ করা যেতে পারে একটা পলিস ক্যাথেটার দিয়ে অথবা হচ্ছে পিকটেল ক্যাথেটার অথবা হচ্ছে মিলিকোট ক্যাথেটার এটা দিয়ে এই যে পোর্শনটা আছে গল ব্লাডারের এই পোর্শনটার
মধ্যে একটা ক্যাথেটার দিয়ে এটাকে ড্রেন আউট করতে হয়। অনেক সময় টাইপ 4 যেটা হচ্ছে পুরো মানে স্টোনটা বাইল ডাক্টের মধ্যে চলে আসে, তখন কিন্তু এই ডাইলেটেড যে পোরশন পুরোটাকে এক্সারসাইজ করে আলটিমেটলি হেপাটিকো জেজুনোস্টমি মানে হেপাটিক ডাক্টের হচ্ছে জেজুনামের অ্যানাস্টোমোসিস করা হয়। তখন কিন্তু আর এই পোরশনটা রেখে দেওয়ার কোনো সুযোগ থাকে না। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে একটা সিনারিও দিয়ে আমরা বলি। সেই সিনারিওটা এরকম যে 18 years old female presents with palpable smooth lump in right hypochondrium। একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করছে রাইট হাইপোকন্ড্রিয়ামে, স্মুথ এবং এবং এটা এক্সপ্রেশনের সাথে মুভ করবে। উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল কোলিকি পেইন, সাধারণত কোলিকি পেইন অ্যান্ড ইন্টারমিটেন্ট মাইল্ড জন্ডিস, এবং মাঝে মাঝে তার অল্প জন্ডিসের হিস্ট্রি আছে। তাহলে এরকম একটা স্মুথ পালপেবল লাম্প, ইয়াং এজের ফিমেল পেশেন্ট, তার মাইল্ড অ্যাটাক অফ জন্ডিস ছিল আগে, এবং হচ্ছে মাইল্ড পেইন হতো, ইন্টারমিটেন্ট, এবং সেটা কোলিকি পেইন। তাহলে এটা ডায়াগনোসিস চলে যায় হচ্ছে আসলে কোলিডোকাল সিস্ট এর ফেভারে। এবং এরকম ক্লিনিক্যাল সিনারিও পরীক্ষাতে খুব আসে এবং স্যাররা এগুলো জিজ্ঞাসা করে ভাইবার টেবিলেও। তাহলে আমরা দেখি যে কোলিডোকাল সিস্ট এটা কিরকম ভাবে আসলে প্রেজেন্ট করে, কোথায় হয়, কিভাবে হয়। আমরা জানি যে biliary tree cyst এটা রেয়ার, এবং এটা এশিয়ানদের ক্ষেত্রে কিন্তু কমন, এবং উমেনদের ক্ষেত্রে আরো বেশি কমন। এটাকে ধরা হয় হচ্ছে যে এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এবং এটাতে সার্জারি অবশ্যই প্রয়োজন। এটা একটা কনজেনিটাল ডিজিজ। কনজেনিটালি আসলে বিলিও প্যানক্রিয়াটিক ম্যালজাংশন থাকে, সেখান থেকে আস্তে আস্তে করে এই সিস্টটা ফরমেশন হয়। কিন্তু এটা আলটিমেটলি প্রেজেন্ট করে হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। ছোট বয়সে এটা প্রেজেন্টেশনটা ওরকম ভাবে হয় না, কিন্তু যখন ডাইলেটেশনটা অনেক বেশি হয় তখন কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা পাওয়া যায়। এটার প্যাথোফিজিওলজি ধারণা করা হয়, অথবা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড যে থিওরিটা আছে সেটা হচ্ছে অ্যানোমালাস প্যানক্রিয়াটিকোবিলিয়ারি জাংশন, মানে biliary tree, মানে কমন বাইল ডাক্ট এবং হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, এটার যে জাংশন এটা যদি একটু অ্যাবনর্মাল হয় তখনই কিন্তু এই কোলিডোকাল সিস্ট ডেভেলপ করতে পারে। আমরা জানি যে আসলে প্যানক্রিয়াটিক ডাক্ট এটা এবং হচ্ছে কমন বাইল ডাক্ট, এটা একটা কমন চ্যানেল ফরমেশন করে, এবং সেই কমন চ্যানেলটা সাধারণত ডিওডেনাল ওয়ালের খুব কাছাকাছি এসে একটা কমন চ্যানেল ফরমেশন করে। তো সেটা যদি অনেক আগে ফিউজ হয়ে যায়, মানে হচ্ছে প্যানক্রিয়াসের ভিতরেই ফিউজ হয়, তখন সেটার ফলে এই প্যানক্রিয়াটিক জুস যেগুলো আছে সেগুলো এই চ্যানেল দিয়ে না এসে অনেক সময় হচ্ছে উপরের দিকে উঠতে পারে, বাইল ডাক্টের মধ্যে উঠতে পারে, এবং যখন সেটা বাইল ডাক্টের মধ্যে উঠবে তখন কিন্তু সেটা বাইল ডাক্টে কিছু চেঞ্জ তৈরি করে, এবং সেই চেঞ্জ গুলোই হচ্ছে আলটিমেটলি কোলিডোকাল সিস্ট, যেটাকে বলা হয় হচ্ছে কনজেনিটাল ফিউজিফর্ম ডাইলেটেশন অফ দ্য biliary tree। কনজেনিটাল ফিউজিফর্ম ডাইলেটেশন অফ দ্য biliary tree, এটা ডাইলেটেড হয়ে যায়, এবং ফিউজিফর্ম ডাইলেটেশন এটার কারণ হচ্ছে অ্যাবনর্মাল বিলিও প্যানক্রিয়াটিক জাংশন। টাইপের মধ্যে এটা টাইপ 1 হয়, এবং টাইপ 1 এ দেখা যায় যে এক্সট্রা হেপাটিক biliary ট্রিটা ফিউজিফর্ম ডাইলেটেশন হয়। এক্সট্রা হেপাটিক biliary ট্রিতে
ফিউজিফর্ম ডাইলেটেশন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কমন হেপাটিক, কমন বাইল ডাক্ট পুরোটাই হচ্ছে ফিউজিফর্ম ডাইলেটেশন। এটা হচ্ছে ইউজুয়ালি টাইপ 1। টাইপ 2 তে হচ্ছে এখানে অনেকটাই গল ব্লাডারের মতো আরেকটা গল ব্লাডার, যেটাকে বলা হয়েছে সেকুলেটেড ডাইভার্টিকুলাম। এখানে বাইরের দিকে বড় থাকে এবং একটা স্টক দিয়ে অ্যাটাচড থাকে, এই জন্য এটা হচ্ছে সেকুলার ডাইভার্টিকুলাম। এবং এটা কমন বাইল ডাক্টেই বেশি হয়। অনেক সময় হচ্ছে এটাকে অ্যাক্সেসরি গল ব্লাডার হিসেবে মিসডায়াগনোসিস করা হয়। এখানে আমরা টাইপ 3 কোলিটোকাল সিস্ট দেখতে পাচ্ছি এবং ইন্ট্রামিউরাল বাইল ডাক্ট মানে হচ্ছে ডিউটেনাল ওয়ালের মধ্যে যে বাইল ডাক্ট থাকে সেই বাইল ডাক্টের মধ্যে একটা ফিউজিফর্ম ডাইলেটেশন হচ্ছে, সেই অথবা হচ্ছে ইন্টারপ্যানক্রিয়াটিক, এখানে প্যানক্রিয়াস ছিল, প্যানক্রিয়াটিক, ইন্টারপ্যানক্রিয়াটিক অথবা ইন্ট্রামিউরাল মিন্স হচ্ছে কমন বাইল ডাক্টের যে পোর্শনটা হচ্ছে ডিউটেনাল ওয়ালের ভিতরে ছিল, এই জায়গাটাতে ফিউজিফর্ম ডাইলেটেশনটা হচ্ছে এবং এটা হচ্ছে ইউজুয়ালি টাইপ 3। টাইপ 4 এখানে কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রা হেপাটিক biliary tree, এখানে সিস্ট হচ্ছে এবং অনেক সময়ই হচ্ছে মাল্টিপল সিস্ট হচ্ছে এক্সট্রা হেপাটিক biliary tree তে। অনেকগুলো সিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কমন বাইল ডাক্টের এবং এখানে হচ্ছে রাইট এবং লেফট হেপাটিক ডাক্ট, সবগুলোতেই হচ্ছে মাল্টিপল ডাইলেটেশন আছে এবং এটা এই জন্য হচ্ছে টাইপ 4 কোলিটোকাল সিস্ট। সব টাইপগুলো আসলে খুব ভালোভাবে যে জানতে হবে, মুখস্থ রাখতে হবে সেরকম না। আমরা জেনে রাখবো যে আসলে ফিউজিফর্ম ডাইলেটেশন এবং এটা কমন বাইল ডাক্টেই বেশি হয় এবং সেটা হচ্ছে টাইপ 1। অনেক সময় শুধুমাত্র ইন্ট্রাহেপাটিক biliary tree গুলো এটা ফিউজিফর্ম ডাইলেটেশন হয় এবং মাল্টিপল হয়, যেটাকে বলা হয় হচ্ছে ক্যারোলিস ডিজিজ। ক্যারোলিস ডিজিজ, ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট গুলো ডাইলেটেশন হচ্ছে, ক্যারোলিস ডিজিজ। ক্লাসিক্যালি যে প্রেজেন্টেশন হয় যেমন হচ্ছে জন্ডিস হয়, পেইন হয় এবং পালপেবল মাস হয়, যেটা আমরা দেখলাম আগে। জন্ডিসটাই আসলে খুব বেশি হয়, যেহেতু জন্ডিস হচ্ছে সেহেতু এই পেশেন্টের নসিয়া থাকে, সাথে কিছুটা প্রেটাস থাকে এবং অনেক সময় হচ্ছে ওয়েট লস হয়। এবং অনেক সময় দেখা যায় যে যখন ক্রনিক্যালি হয় তখন কিন্তু পেশেন্টের লিভার সিরোসিসও হতে পারে বা লিভার সিরোসিসের প্রেজেন্টেশনও থাকতে পারে। অনেক সময় এই সিস্ট গুলো কিন্তু টিপিক্যালি প্রেজেন্ট করতে পারে এবং হচ্ছে রাপচার হয়ে যেতে পারে, মাইনর ট্রমাতেই রাপচার হয়ে যেতে পারে এবং সেখান থেকে biliary peritonitis হতে পারে, যেটা খুব সিভিয়ার একটা পেরিটোনাইটিস এবং সেটার আউটকাম খুব খারাপ। আমরা জানি যে এই কোলিটোকাল সিস্ট গুলো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন এবং সেখান থেকে কোলাঞ্জিওকার্সিনোমা ডেভেলপ করতে পারে। সো যদি আনডায়াগনোসড থাকে কোনো পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু কোলাঞ্জিওকার্সিনোমার ফিচার নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সিটি স্ক্যান সাসপেক্ট করতে পারে, কিন্তু আসলে এমআরসিপি খুব ভালো ডায়াগনোসিস করতে পারে এবং কোন টাইপের এবং পরবর্তীতে ম্যানেজমেন্ট প্ল্যান কি সেটাও কিন্তু ইআরসিপি দিয়ে আমরা আসলে ডায়াগনোসিস মানে এমআরসিপি দিয়ে আমরা ঠিক করতে পারি। এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে সিবিডি এটা ফিউজিফর্ম ডাইলেটেশন, যেটা আমাদের সিস্টিক ডাক্ট ওপেন করছে। প্রক্সিমালি কিন্তু প্যানক্রিয়াটিক মানে ইন্ট্রাহেপাটিক biliary tree এর মধ্যে রাইট ডাক্ট এবং লেফট ডাক্ট এগুলোও অনেকটা ডাইলেটেড, কিন্তু অন্যান্য যে ব্রাঞ্চ গুলো আছে সেগমেন্টাল ব্রাঞ্চ সেগুলো ওরকম ডাইলেটেড না।
এটা আসলে ম্যালিগন্যান্সি করতে পারে এবং সেটা 10-30% কেসে কিন্তু এরকম ম্যালিগন্যান্সি পাওয়া যায় কোলিরেক্টাল সিস্টের পেশেন্ট লং স্ট্যান্ডিং থাকলে পরে। এটা পুরো যে বিলিয়ারি ট্রিটা আছে যেটা ডাইলেটেড এবং নন ডাইলেটেড পুরোটাই কিন্তু এখানে ম্যালিগন্যান্সি রিস্কের মধ্যে থাকে। সাধারণত দেখা যায় যে প্যানক্রিয়াটিক জুস যেটা আছে সেটা বাইল ডাক্টের মধ্যে গিয়ে ক্রনিক ইনফ্লামেশন তৈরি করে এবং ক্রনিক মিউকোজাল ইরিটেশনের ফলে ওখানে মেটাপ্লেসিয়া হয় এবং মেটাপ্লেসিয়া হয়ে ওখানে ম্যালিগন্যান্সি ফর্মেশনটা হয়। এবং এটা অবশ্যই আমাদেরকে ট্রিট করতে হবে। আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্ট হওয়া উচিত হচ্ছে রেডিক্যাল এক্সিশন যেখানে পসিবল হয়, কারণ যেহেতু ম্যালিগন্যান্সি পসিবিলিটি থাকে এই জন্য হচ্ছে রেডিক্যাল রেসেকশনটাই অ্যাপ্রোপ্রিয়েট। আর হচ্ছে যেখানে রিকনস্ট্রাকশন আসলে যে টাইপের হওয়া উচিত পুরো সিস্ট এক্সারসাইজ করে সেই ধরনের রিকনস্ট্রাকশন সেখানে করতে হবে। টাইপ 1 টাইপ 2 যেহেতু এটা আসলে এক্সট্রা হেপাটিক এই জন্য হচ্ছে এগুলোকে কমপ্লিট রিসেকশন করাটাই হচ্ছে ওয়াইজ, সাথে কোলিসিস্টেক্টমি করে দিতে হবে এবং সাধারণত রুএনওয়াই হেপাটিকোজেজেনোস্টমি এটা ভালো একটা বাইপাস প্রসিডিওর। টাইপ 3-4 এগুলোর ট্রিটমেন্ট অপশন আসলে একটু ভেরি করে যে কোন জায়গাতে কোন ধরনের আছে সেগুলো আসলে ভেরি করে। তো টাইপ 3 তে দেখা যাচ্ছে যে ট্রান্সডিউডেনাল এক্সিশন অথবা হচ্ছে স্ফিংক্টারোপ্লাস্টি এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। টাইপ 4 এ যেহেতু মাল্টিপল থাকে আর হচ্ছে এক্সট্রাহেপাটিক পোরশনেই থাকে এই জন্য টাইপ 4 টাও এক্সিশন প্লাস হচ্ছে হেপাটিকোজেজেনোস্টমি এই দুইটাই প্রয়োজন হয়। আর যাতে ইন্ট্রাহেপাটিক এক্সটেনশন থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা লোবে যদি থাকে তাহলে ওই লোবটাকে এক্সারসাইজ করা যেতে পারে যেটাকে পার্শিয়াল হেপাটেক্টমি বলা হচ্ছে। এবং ক্যারোলিস ডিজিজ এটা আসলে ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট যদি দুই লোবেই হয়। আর যদি এক লোবে হয় সেক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে একটা লোব এক্সারসাইজ করা। কিন্তু দুই লোবে হলে পরে সেটা লিভার ট্রান্সপ্লান্টেশন এটাই হচ্ছে আমাদের অ্যাডভাইস থাকে। অনেক সময় হচ্ছে ডিস্টাল পোরশন এক্সারসাইজ করা পসিবল হয় না, তখন কিন্তু মিউকোজাটাকে স্ট্রিপিং করে নিয়ে আসা পসিবল, কারণ হচ্ছে মিউকোজাতে যেহেতু ম্যালিগন্যান্সির সম্ভাবনা থাকে সেহেতু মিউকোজা না থাকলে ওখানে আর ম্যালিগন্যান্সি হচ্ছে না। আর প্রক্সিমাল যে পোরশনটা আছে সেই পোরশনে অবস্ট্রাকশন যেহেতু রিলিফ হয়ে যাচ্ছে সেহেতু অবস্ট্রাকশন রিলিফ হলে পরে এবং প্যানক্রিয়াটিক ডাক্ট কিন্তু আর বাইল ডাক্টের মধ্যে প্যানক্রিয়াটিক জুস ঢুকতে পারবে না, কারণ হচ্ছে বাইপাস করার ফলে প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে প্যানক্রিয়াটিক জুসগুলো সরাসরি ডিউডেনামে চলে যাবে আর বাইলটা চলে যাবে হচ্ছে জেজুনাম দিয়ে আলটিমেটলি জেজুনামের মধ্যে। সো যখনই প্যানক্রিয়াটিক জুসগুলো আর বাইল ডাক্টের মধ্যে ঢুকবে না তখন কিন্তু এই ইনফ্লামেটরি প্রসেস প্লাস হচ্ছে মেটাপ্লেসিয়া এটা আর হবে না। সো এইগুলোই ছিল আজকের আলোচনার বিষয়, যেগুলো টপিকগুলো একটু আনকমন বাট টপিকগুলো অনেকগুলোই ইম্পর্টেন্ট। সো তোমরা চেষ্টা করবা হচ্ছে এই টপিকগুলো থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করলাম সেগুলো মাথায় রাখতে এবং এগুলো থেকে যখন কোশ্চেন হবে তখন যেন তোমরা আনসার করতে পারো সেই চেষ্টাই করবা। সো এটা খুব বেশি পড়তে হবে না, যদি অল্প করে এই স্লাইড গুলো দেখো অথবা হচ্ছে পরবর্তীতে বই থেকে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো তখন তোমাদের ভালো সুবিধা হবে ভালোভাবে আনসার করতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।